আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ সকলে অনেক ভালো আছো। তো দেখতে দেখতে তোমাদের জন্য নিয়ে আসলাম পার্ট 4, আমৃত্যু ভালোবাসি তোকে। তো বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। নিজেকে স্বাভাবিক করতে মোবাইল হাতে নিয়ে কল করে মেঘের সবচেয়ে কাছের বান্ধবী বন্যাকে। প্রথম কল দিতেই রিসিভ হয় কল। বন্যা, আসসালামু আলাইকুম, কেমন আছো বেবি? মেঘ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? বন্যা, হঠাৎ আমায় স্মরণ করার কোনো স্পেশাল কারণ আছে? তোর তো আবার ভাঙা ফোন ঠাসঠুস বন্ধ হয়ে যায়। মেঘ রাগান্বিত স্বরে এক প্রকার হুঙ্কার দিয়ে বলে, তুই আজ কোচিং আসিসনি কেন? কি যে একটা জিনিস মিস করছিস। বন্যা, কি মিস করেছি বলে ফেলো বান্ধবী। মেঘ, এখন বললে কি আর সেই ফিলটা পাবি নাকি আজব? বন্যা, আরে বেবি বলো তুমি, কাল শুক্রবার কোচিং বন্ধ, আবার দেখা হবে রবিবার, ততদিন সহ্য হয় না, বলে ফেলো প্লিজ। মেঘ, আমার হাতে এখন আইফোন 13 প্রো ম্যাক্স। মেঘের কথা বন্যা এক বিন্দু বিশ্বাস করেনি, হেসে উড়িয়ে দিয়ে বলছে, এখন বল একটু পর 14 প্রো ম্যাক্স কিনতে যাচ্ছিস, যাকে তার ভাই একটা আদাবন্য ফোন দিয়েছে ব্যবহারের জন্য, দিনে 100 বার বন্ধ হয়ে যায়, তার হাতে নাকি আইফোন। তুই কি ঘুম থেকে স্বপ্ন দেখে উঠলি নাকি? মেঘের উৎফুল্ল মেজাজ আচমকাই বিগড়ে গেল। অভিমান স্বরে বলল, কাল আবির ভাই আসছেন বিদেশ থেকে, উনি নিয়ে আসছেন আমার জন্য। বন্যা, তাই বল, না হয় তোর যে ভাই সে তোকে এই জীবনে ফোন কিনে দিত না। তোর বাবা দিতে চাইলেও সে আছাড় মেরে ভেঙে ফেলতো। ওয়েট, এই আবির ভাইটা কে রে, যে তোকে ছোটবেলা মেরেছিল সে? মেঘ মুখ কালো করে উত্তর দিল, হ্যাঁ আমার চাচাতো ভাই। বন্যা, তা তোর প্রতি এত মায়া হলো কিভাবে ওনার? মেঘ, জানি না, শুন তোকে কি বলি। বন্যা, হ্যাঁ বল। মেঘ, আসলে আজকে বিকালে আবির ভাইকে দেখে ছোটখাটো একটা শক খেয়েছি। বন্যা, মানে? মেঘ, কি সুদর্শন চেহারা, দাঁড়ানোর স্টাইল, লুক আর অগুছালো চুল দেখে আমার মনটা এলোমেলো হয়ে গেছে। আমি মনে হয় ওনার উপর কাজ খেয়েছি। মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে একটু দাতস্থ হয়ে গুরু গম্ভীর স্বরে বন্যা বলল, তোর মাথা ঠিক আছে মেঘ? তুই এত বছর যাবৎ বলছিস এই মানুষটা তোর শৈশব নষ্ট করে দিয়েছে, আজ কিশোরে পা দিতেই এই মানুষটার উপর ক্রাশ খেয়ে ফেলছিস? মানুষ রং বদলায়, কারণে ও কারণে বদলায়, কথাটা এতদিন শুনেছি, কিন্তু আজ তোকে দেখে মনে হচ্ছে এই কথাটা 100% সত্যি। না হয় যাকে এত বছর শত্রু ভেবে এসেছিস, আজকে তার কথা অবলীলায় বলে যাচ্ছিস। বাহ মেঘ, বাহ। মেঘের নীরবতা বুঝতে পেরে বন্যা আবার বলা শুরু করলো, এসব কোনো বিষয় না বেবি, হঠাৎ করে দেখছিস তো তাই আহামরি সুদর্শন লেগেছে, বিষয়টা মাথা থেকে জেরে ফেল, দেখবি সব ঠিক হয়ে গেছে। আমরা দুজন দুজনকে কথা দিয়েছিলাম, একজন বিপদে গেলে আরেকজন সামলাবো, ভুলে গেলি? স্পষ্ট বোঝা গেল মেঘের বদলে যাওয়া অভিব্যক্তি। সাহসে নিজেকে সামলে আচমকা প্রশ্ন করে বসলো, আমি কি দেখতে সুন্দর না? আমি কি কারো ক্রাশ হওয়ার যোগ্য না? মেঘের আকস্মিক প্রশ্নে বন্যা কিছুটা হতভম্ব হলো, এরপর কয়েক মিনিট শুধু হেসে গেল, স্বাভাবিক স্বরে বলল, অবশ্যই তুই সুন্দর, ক্রাশ খাওয়ারও যোগ্য, কিন্তু তুই ছেলেদের ক্রাশ হতে পারবি কিনা সন্দেহ আছে। হতে পারিস রাস্তাঘাটের, গাছগাছালির, রংচটা দেয়ালের, গরু ছাগলেরও হতে পারিস। রাগে ফুটতে ছুটতে কল কেটে দিয়েছে মেঘ, আর ভাবছে আজকাল সান্ত্বনা দিতে চাইলেও মানুষ মজা নেয়। যদিও বন্যার হাসির কারণটা খুবই স্বাভাবিক। মেঘকে বরাবরই চুকে চুকে রেখেছে তানভীর সহ বাড়ির সকলে। 6 থেকে 10 পর্যন্ত পড়েছে গার্লস স্কুলে, তারপর গার্লস কলেজে। আহারে জীবন, দুদু মরুভূমির মতো কোথাও কেউ নেই। স্কুল কলেজের সামনে বাসার গাড়ি থাকতো, বাসা টু স্কুল, স্কুল টু বাসা। কোনো ছেলে না দেখলে ক্রাশ কিভাবে খাবে? বুধশক্তি হওয়ার পর মেঘ মনে হয় 2-3টা বিয়ে খেয়েছে কাজিনদের, যাকে বলে নামের বিয়ে খাওয়া। তানবীরের বয়ে বিয়ে বাড়ির এক কোণে বসে থাকতো মেঘ। বাইরের কড়া শাসন ছিল, ঘর থেকে বের হতে পারবি না, বরযাত্রী আসলে তো আরও না। ঘরের ভিতরেই তার জন্য খাবার পাঠানো হতো, তানবীর নিজেই বোনকে খাওয়াতো ইচ্ছে মতো। তারপর বিয়ে শেষ হলে মা বোনকে নিয়ে চলে আসতো, গায়ে হলুদ নাচা, গান গাওয়া, এমনকি মেহেদিও দিতে পারেনি কখনো। এই কষ্টে এখন আর মেঘ কারো বিয়েতেই যায় না। এতে তানবীর মনে হয় হাফ ছেড়ে বেঁচেছে। মেঘের এই সাদা কালো জীবনের কথা শুনলে বন্যা কেন, পৃথিবীর সব মানুষই হাসবে।
জীবনটা তার তেজপাতা হয়ে গেছে। মাঝে মাঝে ভাবে এই বাড়িতে জন্মানোটা কি খুব দরকার ছিল। কয়েকবার বন্যা কল ব্যাক করেছে নিজের জীবনের হতাশার জন্য। মেঘ আরও কল রিসিভই করেনি। বান্ধবীকে রাগ দেখিয়ে কি হবে, জীবন যেখানে যেমন তা মানতেই হবে। মেঘের বেস্ট ফ্রেন্ড হওয়ার খেসারত দিতে হচ্ছে বন্যাকেও। মেঘের সাথে সাথে বন্যাকেও চুকে চুকে রাখে তানবীর। কথায় আছে সঙ্গ দোষে লোহা ভাসে। সঙ্গ খারাপ হলে মেঘও খারাপ হবে, তাই সব সময় বন্যার পিছনে লুক লাগিয়ে রাখে। শুধু বন্যাই না, আরও দুইজন বান্ধবী আছে মেঘের, একজন পাখি আর একজন মায়া। ওদেরকে নজরে রাখে তানবীর। বোনকে সব দিক থেকে প্রোটেক্ট করাই যেন তার প্রথম এবং প্রধান কাজ। আবির বিকাল থেকে ঘুমাচ্ছে। সন্ধ্যা 7টায় ঘুম ভাঙে আদির ডাকে। নিচে আবিরের আব্বু আর মেঘের আব্বু বসে আছেন। আবিদের বাইক কেনার কথা শুনে তাড়াতাড়ি চলে এসেছেন অফিস থেকে। আবির ঘুম থেকে উঠে চোখে মুখে পানি দিয়ে টাওয়েল দিয়ে কোনোরকম মুখটা মুছে তৎক্ষণাৎ রুম থেকে বের হয়। সে তার বাবাকে খুব ভালো করে চেনে। ডাকার সঙ্গে সঙ্গে উপস্থিত না হলে বাড়িতে তাণ্ডব শুরু করে দিবেন। আবিরের চোখে মুখে ঘুমের প্রভাব স্পষ্ট। ব্যস্ত পায়ে হাঁটছে সে, আচমকা এলোমেলো পায়ে চোটে। রুম থেকে বের হয় মেঘ, চুলগুলো অগোছালো। আকস্মিক ধাক্কা এড়াতে চট জলদি নিজেকে নিয়ন্ত্রণ করে অগ্নিদৃষ্টিতে তাকায় আবির। তৎক্ষণাৎ মোটা ব্রু যুগল শিথিল হয়ে যায়। অমর্থ চেয়ে রইল সে। এক মুহূর্তের জন্য মস্তিষ্ক থমকে গেছে আবিরের। দৃষ্টি তার কচর। আচমকা হাঁটা থামাতে শ্বাস বাড়ি হয়ে আবিরের। কালো জামা পরিহিত এক ললনার দিকে দৃষ্টি পড়ে। আপাদম মস্তক দেখলো একবার। কালো জামাতে যাকে অপসরিয়ার মেয়ে লাগছে। এলোমেলো চুলগুলো তার কোমর ছড়িয়েছে। চুল দেখে মনে হয় জীবনানন্দ দাশে বনল তাকে উদ্দেশ্য করে লেখা। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা। দ্রুতগতি থামাতে গিয়ে মেঘের ছোট দেহ কম্পিত হয়। দৃষ্টি পড়ে 6 ফুট লম্বা মানুষটার বুকে। মেঘ মুখ তুলে তাকায় সেই মানুষটার চেহারার পানে। আবিরের চোখের দিকে বিস্ময়িত বোধ নয়নে তাকিয়ে আছে মেঘ। পলকও পড়ছে না একটিবার। আবিরের চোখে মুখে ছিটানো পানির জাপটায় এলোমেলো চুলগুলো থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে, যা তার পরনে সাদা টি শার্ট অল্প অল্প ভিজিয়ে দিচ্ছে। সেদিকে খেয়াল নেই আবিরের। আবির কয়েক সেকেন্ড স্তব্ধ থেকে হঠাৎ চোখ সরিয়ে পুনরায় রুদ্রমূর্তি ধারণ করে সবেগে হাঁটা দেয় সিঁড়ির দিকে। পিছন থেকে অষ্টাদশীর কোমল কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়ায় আবির। তবে পিছনে তাকানোর প্রয়োজন মনে করেনি সে। মেঘ বয়ার্থ কণ্ঠে বলে, থ্যাংক ইউ আবির ভাই। আবির শুনলো কি না কে জানে। এক মুহূর্ত দাঁড়িয়ে যথারীতি ব্যস্ত ভঙ্গিতে নিচে নেমে যায়। মেঘটায় দাঁড়িয়ে আছে দরজার সামনে। তরতর করে কাঁপছে মেঘের হাত পা। মেঘের মনে হচ্ছে বুবা করে ঘুরছে সমগ্র পৃথিবী। কেন যেন দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছে না মেয়েটা। নিজেকে নিয়ন্ত্রণ করতে তাড়াতাড়ি দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়েছে। এতগুলো বছর পর আবিরের চোখে চোখ রাখলো মেঘ। ভেতরটা বয়ে আটকে উঠছে বারবার। অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে মেঘে। তো আজকের পর্ব এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। টেক কেয়ার, আল্লাহ হাফিজ।